চলবে $5 বিলিয়ন লোপাট, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। বেক্সিমকোর ঋণ 50,500 কোটি টাকা, হাইকোর্টকে বাংলাদেশ ব্যাংক, বেনজির মতিউরের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলা। নির্বাচন ইস্যুতে উপদেষ্টাদের অস্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী বললেন তারেক রহমান। 7 বছর পর সমাবেশে আসছেন খালেদা জিয়া। মিয়ানমারে উত্তেজনা, সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার, বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় কয়েক লাখ রোহিঙ্গা। এবং মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, বাহারি ফুলে সেজেছে পুরো চত্বর, দেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে 3 সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর আগে 3 সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। রূপপুর পাওয়ার প্ল্যান্টটা নিয়ে যে প্রবলেমটা, এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ, ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। বেক্সিমকোর অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করল বাংলাদেশ ব্যাংক। রোববার দুপুরে দাখিল করা প্রতিবেদনে বলা হয় 30 নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর কাছে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠান পায় 50,500 কোটি টাকা। প্রতিবেদনে আরো বলা হয় বেক্সিমকো গ্রুপের 188 কোম্পানির মধ্যে 78 কোম্পানি ঋণ নিয়ে পরিশোধ করেনি। যে সমস্ত ব্যাংকের ঋণ পরিশোধ করেনি বেক্সিমকো তার তালিকাও দেওয়া হয়েছে। এর আগে 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। গেল 5 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ এই আদেশ দেন। নানা গড়িমসির পর অবশেষে বেনজির আহমেদ ও মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়েই আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করা হয়েছে। বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা ও মতিউর পরিবারের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। শিউলি রায় রিপোর্ট। দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হিসেবে সবচেয়ে আলোচিত সাবেক আইজি বেনজির আহমেদ। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে গড়িমসি ছিল দুর্নীতি দমন কমিশনের। ক্ষমতার পট পরিবর্তনে পরিবর্তন আসে দুদকেরও। নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেওয়া হয় ছাড় দেওয়া হবে না কাউকেই। এরপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয় বেনজির আহমেদের মামলায়। আলোচিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে করা হয় পৃথক 6টি মামলা। 4টি মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে 74 কোটি 13 লাখ টাকার অজ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বেনজিরের স্ত্রী
জিসান মির্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এই সম্পদ বেনজির আহমেদের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। সে অভিযোগের প্রেক্ষিতেই অনুসন্ধান হয়েছে এবং তাদের দাখিলকৃত সম্পদের বিবরণী যাচাই শেষে যেই তথ্য উঠে এসেছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এটা হচ্ছে প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি এবং আরও তথ্যাদি স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। জনাব শাম্মী আক্তার শিবলি এবং জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬/২, ২৭/১ ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। কমিশন সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মামলাগুলো হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। গেল সেপ্টেম্বর মাসে দুদকের সম্পদের বিবরণী জমা দিয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডের আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। চলতি বছরে এপ্রিলে একটি জাতীয় দৈনিকে বেনজিরের অবৈধ সম্পদের ফিরিস্তি প্রকাশ করা হয়। এরপর ২২ এপ্রিল বেনজিরের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রোডম্যাপের কথায় অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। অস্পষ্টতা কাটিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবে, জনগণ এমনটাই প্রত্যাশা করে বলে জানান তিনি। আর দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্ব চায় বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। মনে রাখবেন, বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে জাতিকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। বলেন, বিরাজনীতিকরণের চেষ্টা ও সংস্কার নিয়ে সময় অপচয় গ্রহণযোগ্য নয়। এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? যদি তা না হয় তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে। আছে কেউ যারা পদগুণে বুদ্ধিমান, পতাকা গুণে শক্তিমান, কিন্তু যখন পতাকা থাকে না তখন শুধু যে ডন্ডার উপর পতাকা থাকে ওইটা থাকে আর কি, তাই না? আপনারা সবাই অনেকেই আছেন যারা হয়তো পরামর্শ দিতে পারেন, বুদ্ধি দিতে পারেন। দেখা যায় আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়ে দেন। নির্বাচনমুখী হয়ে গেলে আর এই দেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের যে কোনো ইতিবাচক পরিবর্তনের কৃতিত্বের দাবিদার বিএনপি। সংস্কার বাস্তবায়নে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনও দাবি করেন তিনি। প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায় তার দেশে ফিরে আসাকেই চায়। আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না, আমরা পাবো কি পাবো না। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার থাকা না থাকার উপর নির্ভর করছে স্বাধীনতা সার্বভৌমত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন। আগামীতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস শুধু উদযাপনের জন্য নয়,
জনগণের প্রতি রাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের দিন হবে এমন প্রত্যাশার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 7 বছর পর জনসম্মুখে সমাবেশ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের মহান বিজয় দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। বিএনপির প্রেস উইং জানিয়েছেন, বিআইসিসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন খালেদা জিয়া। রোববার রাতে গুলশান বাসভবনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া সবশেষ 2017 সালের 12 নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। আর এক যুগ পর গেল 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গেল 16 অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া জানান, 12 জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। রাত পোহালেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদ ও 2 লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে লাল সবুজের পতাকা, বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার। আমরা 16 ডিসেম্বরের উপলক্ষে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। বিভিন্ন কাছে ওয়াশের কাজ আছে, বিভিন্ন ইভেন্টের কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। প্রায় 1 মাস থেকে এই টাওয়ারের কাজ চলছে। হ্যাঁ, প্রেসার মেশিন দিয়ে এটা ধোয়া হয়েছে আগে। এখানে গাঁথুনির কাজ হইতেছে, গাঁথুনি করতেছি, আবার ভাঙা জিল্লাগুলো ঠিক করতেছি। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন শেষ। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জাতীয় স্মৃতিসৌধে। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে সঙ্গে বেজে উঠবে বিহুগলে করুণ সুর। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে স্মৃতিসৌধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে লাল সবুজ পাতিতে রঙিন হয়ে উঠেছে বগুড়া শহর। আর চট্টগ্রামে চলছে বিজয় মেলা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায় ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। শুরুতেই যাচ্ছি সঞ্জুর কাছে। সঞ্জু, কেমন চলছে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি, আর শহর জুড়ে আলোকসজ্জা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
ন্যান্সি, রাত পোহালেই মহান বিজয় দিবস এবং বিজয় দিবসের যে উদযাপন তার অংশ হিসেবে কিন্তু আজকে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া সেজে উঠেছে বর্ণিল সাজে। আলোকসজ্জা করা হয়েছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সার্কিট হাউস, জেলা ও দায়রা জজ আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ফুলপট্টিতে। আগামীকাল কিন্তু মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকেই কিন্তু সেই বিকেল থেকে এই ফুলপট্টিতে সকল বয়সী মানুষ কিন্তু ভিড় জমিয়েছে তাদের পছন্দ অনুযায়ী ফুলের তোড়াগুলো বানানোর জন্য, তারা শ্রদ্ধা নিবেদনের জন্য যে তাদের যে প্রচেষ্টা, এই জন্য কিন্তু এই শহরের প্রতিটি জায়গায় আজকে মানুষের উপচে পড়া ভিড় এবং বিজয় উদযাপনের যে নানা আয়োজন তার কিন্তু আনুষ্ঠানিকতা একদিন আগে আজকে থেকেই শুরু হয়ে গেছে। এবং আগামী কালকে আমার কিছুক্ষণ আগে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে কিন্তু বিজয় উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকালে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ সহ বগুড়ায় কিন্তু বিজয় মেলার উদ্বোধন করা হবে সকাল 10টায়। এছাড়াও শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে শহীদ পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বগুড়ায় সাধারণত বগুড়া শহরের ফুলবাড়িতে সেইখানে বগুড়ার সর্বস্তরের জনসাধারণ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু সেখানে সকল প্রশাসনের লোকজন ছাড়াও কিন্তু সকল সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। বিজয় দিবস আগামীকাল হলেও বিজয়ের যে আমেজ তা কিন্তু আজকেই ছড়িয়ে পড়েছে সকলের অন্তরে এবং যার কিন্তু ঝলক আমরা দেখেছি বগুড়া শহরের বিভিন্ন প্রান্তে এবং শহরের যে প্রাণকেন্দ্র সাতমাথা সেটিকেও কিন্তু সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিজয় দিবসের ঠিক একদিন আগে উদযাপনের আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজিম। যে বিজয় মেলা সেটি চলছে চট্টগ্রামে প্রতি বছর মতো এবারে কিন্তু চট্টগ্রামে যে বিজয় মেলা সেটি নগরের কাজগুলি এলাকার একটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু প্রতি বছর আমরা দেখেছি এই বিজয় মেলায় কিন্তু 1 মাসের হলেও এবার কিন্তু 6 দিনের বিজয় মেলা হচ্ছে। সেই বিজয় মেলায় কিন্তু সেই দুপুরের পর থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটি দেখেছি শুরু হওয়ার পর থেকে গত 11 তারিখে এই বিজয় মেলা শুরু হচ্ছে, সেই শুরু হওয়ার পর থেকে কিন্তু এখানে দুপুরের পর থেকে রাত পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের ভিড় লেগে আছে। কারণ চট্টগ্রামের মানুষ এই যে বিজয় মেলা উৎফুল্ল, তারা উচ্ছ্বাস, তারা যেটি বারবার বলছেন বিজয় মেলায় তার যে আকর্ষণীয় পণ্যগুলো এসেছে, বিশেষ করে গ্রামীণ যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু এই বিজয় মেলায় পাওয়া যাচ্ছে। নগরের পাশাপাশি আশপাশের যতগুলো জেলা উপজেলা রয়েছে সবগুলো জায়গা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এসেছেন। তারা বিজয় মেলায় বিভিন্ন জিনিসপত্র বা তাদের যে নিত্য প্রয়োজনীয় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো তারা ক্রয় করছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। অনেকে আমরা দেখেছি পরিবার পরিজন নিয়ে কিন্তু মেলা এসেছেন। আপনি তো মেলায় এসেছেন, আপনার মেলায় এসে কেমন অনুভূতি হচ্ছে যদি একটু বলতেন। মেলায় আসছি আমি এখন বিজয় মেলাতে আমার অনেক ভালো লাগতেছে। এখন ঢুকবো, হাঁটবো, দেখবো, কিছু কেনাকাটা করবো, আর বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে আসছি, উপভোগ করবো। ওকে, থ্যাংক ইউ। যেমনটি বলছেন উনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মেলায় এসেছেন এবং মেলায় এসে যেই পণ্যগুলো রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি মেলার মধ্যে কিন্তু বিভিন্ন মাটির তৈরি আসবাবপত্রের পাশাপাশি শীতকালীন যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু মেলায় উঠেছে। শীতের বিশেষ করে শীতের কাপড় এবং মহিলাদের বিশেষ বেশ কিছু প্রসাধনী কিন্তু মেলায় উঠে, সেগুলো দেখে সাধারণ মানুষের মাঝে উৎফুল্ল কাজ করছে। 6 দিনের যে বিজয় মেলা সেটি কিন্তু আগামীকালই শেষ হওয়ার কথা রয়েছে। তবে নগরবাসীর প্রত্যাশা প্রতি বছরে যেমন 1 মাসের যে বিজয় মেলা হয় সেটি যেন আগামী বছর থেকে 1 মাসের হয়। এবার কিন্তু 6 দিনের মেলা হয়। আসলে নগরবাসীর মাঝে একটু আক্ষেপ রয়ে গেছে, কারণ প্রতি বছর চট্টগ্রামে 1 মাসের মেলা বিজয় মেলা হলে এবার কিন্তু শুধু মাত্র 6 দিনের মেলা হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সঞ্জু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বগুড়া এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা বিজয় দিবসের খবরাখবর জানাচ্ছিলেন। ধান চালের মূল্য সহনশীল রাখতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার দুপুরে নীলফামারী সার্কিট হাউসে রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে মতবিনিময় শেষে কথা জানান তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবছরও চলছে ধান চাল সংগ্রহ। এই প্রক্রিয়া কৃষকদের লাভের বিষয়টি প্রাধান্য দিচ্ছে সরকার। আগামী জানুয়ারির মধ্যে খাদ্যশস্য সংগ্রহে রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজস্ব কিছু মজুদ
করতে চায়। এটা এই উদ্দেশ্য থাকে দুইটা, এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে, সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়। মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দখলে বাংলাদেশ ঘেঁষা 270 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর জেরে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে। টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। ফের অনুপ্রবেশের অপেক্ষায় কয়েক লাখ রোহিঙ্গা। সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝ দিয়ে বয়ে গেছে নাফ নদী। এপারে কক্সবাজার জেলা, ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। সম্প্রতি রাজ্যটির মংগডু শহর দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গেও রয়েছে স্থানীয় রোহিঙ্গাদের বিরোধ। এমন পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। আশঙ্কা করা হচ্ছে নতুন করে দেশে অনুপ্রবেশ ঘটতে পারে রোহিঙ্গাদের। মানে যে সমস্ত রোহিঙ্গা আছে তাদেরকে তো এরা মেনে নেবে না। ওই রোহিঙ্গাদের অনেক আত্মীয় স্বজন এখন বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পের মধ্যে অবস্থান করছে। তারা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য তারা খুব ওই ধরনের কী করতে প্রসেসিং করতেছে। 11-12 লক্ষ টাকার পরেও যদি তারা আবার যদি আমাদের দেশের মধ্যে যদি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে, মানে চুরি করে ঢুকে যায়, তাহলে আমাদের কষ্টের কোনো সীমা থাকবে না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অনুপ্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে অসংখ্য রোহিঙ্গা, যারা দালালের মাধ্যমে অনুপ্রবেশ করতে চায় এপারে। তবে সম্প্রতি বড় ধরনের কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি দাবি করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্তে কঠোর নজরদারি করছে বিজিবি ও কোস্টগার্ড। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশি সীমানায় আমরা কোনো অনুপ্রবেশ, বড় আকারে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। বিজিবি তাদের চেকপোস্ট বাড়িয়েছে, টহল বাড়িয়েছে সেখানে, যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আর এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি আর কি। বিজিবি এবং কোস্টগার্ড তৎপরতা বেড়েছে তারা, এবং তারা টহলও বাড়িয়েছে। সতর্ক আছি আমরা সব দিক দিয়ে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, গেল আগস্ট সেপ্টেম্বর 2 মাসে প্রায় 8000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে নতুন করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লা, যশোর ও বরগুনা ও ঝালকাঠিতে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। দুর্ঘটনাগুলোতে আহত হন অন্তত 12 জন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত 10 জন। রোববার দুপুর 12:30টার দিকে 14গ্রাম উপজেলার ঘাগড়া এলাকায় এই ঘটনা ঘটে। যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন আরও এক স্কুল ছাত্র। এত দ্রুত ছিল যার কারণে এটা হচ্ছে আপনার গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি এরা। 2 জন মারা গেছে, তার ভিতরে একজন আছে ক্লাস 7-এ পড়ে। গেছে মূলত আছে ওরা তো গাড়ি ওভার স্পিড ছিল অনেক, কারণ এই গাড়িতে এখানে রাস্তায় তো স্পিড দেওয়া রয়েছে 60, সেখানে হয়তো 100-এর উপরে ওদের স্পিড ছিল। আমরা তাও করতে পারিনি, কোথার থেকে কোথায় যাচ্ছিল। রোববার দুপুর 1টার দিকে যশোর চুকনগর মহাসড়কের মনিরাপুরের চালকিডাঙ্গায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 বন্ধু আসাবুল ও ইমন মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা হাফিজুর চালকিডাঙ্গায় আসলে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত ইমনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। আমরা এখানে এসে হাসিবুল নামে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছি। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি। আরও খবর পেয়েছি 2 জন আহত হয়েছেন। এদিকে বরগুনায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন 1 জন। এ সময় আহত হন অন্তত 6 জন। রোববার ভোর 5টার দিকে আমতলী উপজেলার তুলার মিল নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের 2 শিশু আহত ও শিশুদের মা ঘটনাস্থলেই নিহত হন। ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় ইজিবাইক চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।